কেউ একজন বলেছিল, জীবন এখানেই শেষ নয়, এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি। জীবনে চলার পথে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা সব বিপদকে পেছনে ফেলে হেঁটে চলি আমাদের গন্তব্যের পথে। জীবনে খারাপ সময় থাকে, আবার ভালো সময়টাও থাকে। এই সব নিয়ে আমাদের জীবন। আমি আকাশ মাহমুদ, বাবা মায়ের অতি আদরের সন্তান। জীবনে এমন কিছু নেই যা আমি আমার পরিবার থেকে চেয়ে পাইনি। সব দিয়েছেন তারা। তারা আমার সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন, আছে এবং থাকবেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, তাই চাওয়া পাওয়াগুলো ছিল আমার তেমনই। আজ আমার বিয়ে, তবে বিয়েতে আমি রাজি কিনা এখনও তা নিয়ে আমি কনফিউজড। আম্মুর মুখ থেকে বিয়ের কথা শুনতে শুনতে কান দুটো আমার ঝালাপালা হয়ে গেছে। এমন কোনো দিন নেই যেই দিন আম্মু বলে নাই বিয়ের কথা। এই তো পরশু রাতে খেতে বসলাম, আম্মু আবার একই কথা বলছে। আম্মু প্লিজ আমার মাফ করে দাও, আমাকে একটু নিজের মতো থাকতে দাও। তোমার এই একই কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। প্লিজ আম্মু, আমি এখনই বিয়ে করতে পারবো না। তুই কি চাস? আমি আমার ইচ্ছেগুলোকে নিয়েই কবরে যাই? আম্মু কি বলছো এসব? কিসের মধ্যে তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। বয়স তো আর আমাদের কম হলো না। তোর বিয়ে দিয়ে তোর ছেলেমেয়ের সাথে দুষ্টুমি না করি আমি মরতে পারবো না। আম্মু এসব কেমন কথা আবার? দেখ, আজকে আমি লাস্ট বারের মতো বলছি, বিয়ে করবি কিনা বল। ধন্যবাদ আম্মু, আজকেই যেন লাস্ট বার হয়। আর আজকেই আমি একই কথা বলবো, আমি বিয়ে করতে পারবো না। আমার মনে হয় তুমি আর আমাকে এই বিয়ে নিয়ে প্রেশার দিতে পারবে না। হ্যাঁ, আর দেব না তো। আজকেই লাস্ট বার জিজ্ঞেস করার ছিল, কারণ আজকে আমার কথায় যদি রাজি না হোস তাহলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব, আর খুঁজেও পাবি না। আম্মু এটা কিন্তু আমার উপরে জোর জোর করা হচ্ছে। তাই মনে করলে থাকলে তাই, তবুও তো রাজি হতেই হবে। আর যদি না হই? তাহলে আম্মু ডাকার মতোই আম্মু ডাকার খুঁজে পাবি না। আব্বু তুমি কিছু বলছো না কেন? আমার কিছুই বলার নেই। লাস্ট 3 বছরে আমি তোমাকে 1095+ বারেরও বেশি বলেছি তোমাকে, আমার কথা শোনো নাই। আজকের আমি কিছুই বলতে পারবো না। আমিও তোমার আম্মুকে নিয়ে চলে যাব। রুমে সব গোছানোই আছে, গিয়ে দেখে আসো। তোমরা আমাকে জোর করতে পারো না। এখন প্রয়োজন পড়েছে তাই জোর করতে বাধ্য হচ্ছি। তাহলে এটাই তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত? হ্যাঁ। তাহলে আর কি করার, মেয়ে দেখো। তার মানে তুই রাজি? না হয়ে উপায় আছে? সব কিছু রেডি, বিয়ের দিন তারিখও রেডি। পরশু বিয়ে। মানে কি? মাত্রই তো বললাম। সব ঠিক করে আছে। এত বড় ধোঁকা! চুপচাপ এখন রুমে যাও, আর অফিস থেকে ছুটি নিয়ে নাও। কালকে থেকে আর অফিসে যেতে হবে না, এখনো অনেক কাজ বাকি। আচ্ছা দেখছি আমি। অফিস থেকে ছুটি নিয়ে নিলাম, আর বসকেও ইনভাইট করলাম। লাস্ট 2 বছরে একবারের জন্য আমি ছুটি নিইনি, তাই আজকে বসকে বিয়ের কথা বলতেই 15 দিনের ছুটি দিয়ে দিল। বর্তমান সময়ে আজকে আমার বিয়ে। এখনও আমি মেয়েকে দেখি নাই, আর আমার দেখার দরকারও নেই, কারণ বিয়েটা করছি শুধু আম্মু আব্বুর জোর করার কারণে, নয়তো বিয়ে করতাম না। কিন্তু কিছু করার নেই, চলে গেলাম কনে বাড়ি। ভালোই ভালোই বিয়েটা শেষ হয়ে গেল, কিন্তু এখন আমি মন থেকে মানতে পারছি না। বউ নিয়ে আসার সময় শাশুড়ির সে কি কান্না, আর শ্বশুর আমার হাত বউয়ের হাতের উপর রেখে বলল, বাবা অনেক আদরের মেয়ে আমাদের, কষ্ট দিও না কখনো। তখন শুধু আমি মাথাটা নাড়িয়ে হ্যাঁ সূচক বললাম। বউয়ের কান্না দেখে আমারও ভালো লাগছে না। মেয়েরা এত কান্না করে কিভাবে? গাড়িতে পুরোটা রাস্তায় কান্না করেছে, অনেকটা বিরক্তও লাগছে, কিন্তু কিছু বলতেও পারছি না। বাসায় আসলাম, সব ফর্মালিটি শেষ করে বউকে নিয়ে আমার রুমে গেলাম। আমি কি করব, একটু ফ্রেশ হয়ে চাঁদে চলে গেলাম। আকাশ প্রাণে ছেয়ে আছি, আরও হাজার তারার মাঝে তাকে খুঁজছি। কি দোষ ছিল আমার? কেন এমন হয়ে গেল? খুব বেশি অপরাধ করেছিলাম কি? এমনটা না হলেও হতে পারত। চোখ দিয়ে অজুর দ্বারা জল ঝরছে। আজ যেন একটু বেশি কষ্ট হচ্ছে, নিজেকে কিছুতেই বোঝাতে পারছি না। পিছন থেকে আম্মুর গলার আওয়াজ পেয়ে একটু চমকে গেলাম। আম্মু তুমি এখানে? কিন্তু তুই এখানে কি করছিস? কিছু না, কোথাও ভালো লাগছিল না, তাই এখানে আসলাম। আমি সবই বুঝি, একমাত্র সন্তান তুই আমার। তোর মনের কথা আমি না বুঝলে কে বুঝবে বল? সত্যি, মায়েদের কোনো তুলনা হয় না। সন্তান হাসলেও বোঝে হাসির রহস্য, আবার কাঁদলেও বোঝে কান্নার রহস্য। তাদের মুখে কিছু বলতে হয় না। না আম্মু তেমন কিছু না, এমনি আসলাম।
কথাটা একটু লুকানোর চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। আমি তোর পেটে ছিলাম না, তুই আমার পেটে ছিলি। তো সব কথাই বুঝি। কেন তুই এতদিন বিয়েতে রাজি হোসনি, কেন তোর মন খারাপ থাকতো, আর কেনই বা তুই এইখানে দাঁড়িয়ে আছিস। হুম। দেখ বাবা, যা হবার ছিল না তা কখনোই হতো না, আর আজ যা হলো সেটা তোর ভাগ্যে ছিল। ভাগ্যকে তুই কখনোই হারাতে পারবি না, যা ছিল তা হবেই। এখন থেকে সব ভুলে নতুন করে শুরু কর, দেখবি তুই অনেক সুখী হবি। একটা কথা মনে রাখবি, যেটা হারিয়েছিস সেটা ছিল তোর অতীত, আর এখন যেটা আছে তা তোর বর্তমান এবং ভবিষ্যৎ। তাই আগের কথা মনে রেখে বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট করিস না। হুম। যা বাবা, রুমে যা। এইখানে আম্মুকে বলার মতো আমার কোনো কথা নেই। হ্যাঁ, আম্মু ঠিকই বলেছে, সেটা ছিল আমার অতীত, কিন্তু এত সহজে আমার অতীতকে মুছে ফেলতে পারবো না। হোক সেটা খারাপ, তবুও আমি পারবো না। তাই আম্মুর সাথে আর কথা না বাড়িয়ে রুমে চলে গেলাম। রুমে ঢুকতেই দেখি মেয়েটা খাটের মাঝখানে বসে আছে, ইয়া পর একটা ঘুমটা দিয়ে। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। এতে হয়তো মেয়েটা একটু অবাক হয়েছে, কিছু করার নেই। ফ্রেশ হয়ে বের হয়ে সোফায় শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে মেয়েটা উঠে এসে আমার পাশে দাঁড়ালো। কিছু বলবেন? হুম। বলুন। আপনি এখানে শুয়ে আছেন কেন? আমার মন চাইলো তাই। আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? না, সেটা না। আপনি এখানে আপনি এখানে আর আমি খাটে। আপনি কি খাটে শুবেন না? না, কেন? আমি বলছি তাই। যান, আপনি শুয়ে পড়ুন। আপনার কি কোনো কারণে মন খারাপ? হলে আপনি কি করবেন? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি খাটে ঘুমান। বললাম তো আমি এখানে শুব। কিন্তু কেন? আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, তাই। সমস্যা নেই, আপনি উপরে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। এত বেশি বুঝেন কেন? আমি কি আপনাকে বলেছি আপনি নিজে ঘুমান? না। তাহলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন। আর হ্যাঁ, কিছু তো খাওয়া হয় নাই মনে হয়। টেবিলে দেখুন খাবার রাখা আছে, খেয়ে নিন। আমার ক্ষুধা নেই। না থাকলে নাই। হ্যাঁ, এখন গিয়ে শুয়ে পড়ুন। আর কিছু বললাম না, ঘুমিয়ে পড়লাম। মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে। সকালে ঘুমিয়েছিলাম, তখন কেউ একজন ডাকছিল আমাকে। উঠে দেখি একটা মেয়ে ফ্লোরে বসে আমাকে ডাকছে। এই, আপনি এইখানে কি করছেন আমার রুমে? কেন? আমার তো এখানে থাকার কথা। কালকের কথা মনে করলাম। ওহ শিট, কালকে তো আমি বিয়ে করলাম। ওহ, আপনি ডাকছেন কেন? আম্মু ডাকছেন খেতে। যাচ্ছি, আপনি যান। আপনি রেডি হয়ে আসুন। আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। বের হয়ে একসাথে খেতে গেলাম, খাওয়ার টেবিলে বসে। আকাশ, আজকে কোথাও যেন যাওয়া না হয়। কেন? তোমার শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, তাদের সাথে যাবে। কেন? যেতে বলেছি তাই যাবে, এটাই নিয়ম। কখন আসবে? দুপুরের মধ্যেই আসবে। আচ্ছা। খাওয়া দাওয়া করে রুমে গেলাম, বসে আছি, তখন মেয়েটা আসলো। এই শুনুন। জি, আমার একটা নাম আছে। জানি জানি। তাহলে নাম ধরে ডাকছেন না কেন? আমার ইচ্ছা। সত্যি বলতে আমি এখনো মেয়েটার নাম জানি না। আমার নাম রাইসা। এই রে, বুঝতে পেরে গেছে মনে হয়। জানি, আপনাকে বলে দিতে হবে না। সেটা জানি, এখন বলুন কি যেন বলবেন। শুনুন, আমি আপনাদের বাসায় যেতে পারবো না। সেটা আমাকে না বলে আব্বুকে গিয়ে বলুন। এই রে, আমার দুর্বল জায়গার কথা হয়তো বুঝতে পেরে গেছে। কেন আব্বুকে আমি কেন বলতে যাব? তাহলে আমি গিয়ে বলছি। এই না, তাক বলতে হবে না। আচ্ছা। আমি এখন একটু বের হব। কেউ জিজ্ঞেস করলে বলবেন কাছে কোথাও গেছি। আচ্ছা। বাসা থেকে বেরিয়েছি বন্ধুদের সাথে আড্ডা দিব বলে। আর আমি এই বাসায় যেতে চাচ্ছি না, তাই। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি। একটু পরে আব্বুর কল। আব্বু, আমি একটু। তুমি 10 মিনিটের মধ্যে বাড়িতে আসবে। আচ্ছা, কি আর করার, তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কোথায় গিয়েছিলে? আব্বু, একটু দোকানে গেছিলাম। পাশে তাকে দেখি মেয়েটা মিটি মিটি হাসছে। বুঝতে পারছি এই মেয়েটাই পিন মারছে। ঠিক আছে, আমিও দেখাবো। একটু পরে সবাই আসবে, কোথাও যেও না। জি আব্বু। কি আর করার, রুমে গেলাম, বসে ফোন চাপছিলাম। তখনই রাইসা আসলো। ওই শুনুন। জি বলুন। ওই, আপনি আব্বুকে কি বলেছেন? আব্বু আপনার কথা জিজ্ঞাসা করেছিল, আমি যা জানি তাই বলেছি। এভাবে দুপুর হয়ে আসলো। কিছুক্ষণ পরে শ্বশুরবাড়ি থেকে লোক আসলো। সন্ধ্যায় তাদের বাসায় নিয়ে গেল। শ্বশুরবাড়ি যেতেই মনে হলো সবাই আমার অপেক্ষাতে ছিল। আমাদের যাওয়া দেখি সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। রাতে খাওয়া দাওয়া অনেক কষ্টে শেষ করলাম, কারণ শ্বশুরবাড়ির খাওয়া একটু বেশি করে খাওয়া, আর এত খাবারের আইটেম রান্না করেছে, সবগুলো একবার চোখে দেখলেই পেট ভরে যাবে। এই জন্যই বিবাহিত লোকেরা বলে শ্বশুরবাড়ি মধুর হাড়ি।
যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম, বসে গল্প লিখছিলাম। এমন সময় দুটো সুন্দরী রমণীর আগমন। এই যে দোলা ভাই, কেমন আছেন? আরে বাস, শালি আছে আমার আর আমি জানি না। দেখতে তো মাশাআল্লাহ। জি ভালো, আপনি? শুনুন, আমার নাম মিম আর আমি আপনার ছোট, তাই আমাকে তুমি করে বলবেন। ও আচ্ছা। তা দুলা ভাই, কেমন কাটলো বাবুর সাথে প্রথম রাত? এমনটাই ভেবেছিলাম, একটু বেশি পাক না। অনেক ভালো। দুলা ভাই, আমি তো শুনলাম আপনাকে নাকি খাটে ঘুমাতেই দেয় নাই। এই সেরে চেরে, কিন্তু আমাকে কাটে ঘুমাতে দেয় নাই মানে কি? আমি নিজেই তো ঘুমাই নাই। রাইসা, তোমার খবর আছে? আমার নামে মিথ্যা বলা তোমাকে কে বললো? যেই বলুক না কেন, সত্যি কিনা সেটা বল। মোটেও না, একটু মিথ্যা বললাম। তাহলে তো ভালো। তা দুলা ভাই, আমার জন্য কি এনেছেন? তোমার কি লাগবে? তার মানে আপনি কিছুই আনেন নাই? আমি তো জানি না তোমার কি পছন্দ, তাই আনা হয়নি। তুমি এখন বলো কি লাগবে তোমার। যা বলবো দিবেন? বলো। আপনাকে। মানে? জি দুলা ভাই, আমার আপনাকে অনেক ভালো লেগেছে। আপনি আপুকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করুন। কি বলছো এইসব? কেন, ভুল কিছু বললাম? মেম বেশি দুষ্টু তাই না? সত্যি বলছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এমন সময় দরজার দিকে চোখ গেল, দেখে রাইসা দাঁড়িয়ে আছে। খাইছে রে, এই মেয়ে আবার উল্টা বলে কিছু না ভাবে। মান সম্মান তো শোন যাবে তাহলে। বাহ, ভালোই তো। কি ভালো? আমি যা শুনলাম। আরে আপনি যা ভাবছেন তা নয়, আসলে মিম একটু মজা করছিল। মজা তাই না? থাকুন আপনি ওর সাথে, আমি গেলাম মরতে। মরতে মানে? মরতে মানে মরতে, আর বেঁচে থাকতে চাই না। আরে কি সব বলছেন? বাবা, একদিনেই এত প্রেম হয়ে গেল দুজনের মধ্যে। আপু, তুই কি করেছিস দুলা ভাইকে যে এখন আমার দিকে তাকাচ্ছিস না? আমি তো তোর থেকেও বেশি সুন্দর, তারপরে আমার দিকে তাকাচ্ছে না। সব দেখিয়ে দিয়েছিস নাকি? ওই তুই চুপ করবি? লজ্জা শরম কিছু নেই নাকি? হ্যাঁ না আপু, তোর জামাইকে একটু দেখলাম বাজি। ওরে শালি রে, আমারে বাজিয়ে দেখা তাই না? আমারও সময় আসবে। হয়েছে, এখন যা তোর রুমে। যাচ্ছি যাচ্ছি, আমি কি তোদের সাথে থাকবো নাকি? তুই যাবি? আরে এইভাবে বলছেন কেন? থাকুক, সমস্যা কি? থাকুক মানে? ওই আপনার মতলব কি? হ্যাঁ, আপনি কি গাছেরও খাবেন আবার তলারও কুড়াবেন? আরে এইখানে গাছতলা আসলো কোথা থেকে? আপু, আমি যাই, তোরা ঝগড়া কর। মিম চলে যাওয়ার পরে। ভালোই তো পারেন দেখছি। কি পারি? এই যে কিভাবে ঘরে বউ রেখে অন্য মেয়েদের নিয়ে নজর দেওয়া যায়। এটা কিন্তু বেশি হয়ে গেল, আর একটু বাজে কথা বলবেন না। বাজে কথা তাই না? চুপ করেন আপনি। কিছুক্ষণ চুপ থেকে। সরি। কেন? আসলে আমি তখন মজা করে বলেছিলাম, আর মিম এমনি একটু ফাজিল। ইটস ওকে। আজকে কোথায় ঘুমাবেন? কেন? না, কাল রাতে তো আপনি সোফায় ঘুমিয়েছিলেন, কিন্তু আমার রুমে তো সোফা নেই, তাহলে কোথায় ঘুমাবেন? হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি। বলেন। আপনি খাটেই ঘুমান। আর আপনি? আমিও খাটে ঘুমাবো, সমস্যা নেই, মাঝে কোলবালিশ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে। আচ্ছা, একটা কথা বলি। হুম। আচ্ছা, আপনি আমাকে মেনে নিতে পারেননি তাই না? কি বলবো ভেবে পাচ্ছি না। সত্যি বলতে হ্যাঁ, আমি ওকে মেনে নিতে পারিনি, আর আমার লাইফে কাউকে মেনে নিতে পারবো না হয়তো। বুঝতে পেরেছি। আচ্ছা, এর কারণটা কি জানতে পারি? অনেক রাত হয়েছে, ঘুমান। বলবেন না? ঘুমান। আর কিছু বললো না। অনেকক্ষণ পরে এখন হয়তো রাইসা ঘুমিয়ে পড়েছে। আমার ঘুমটা নষ্ট করে। ভাবছি আমার জীবনের ডায়েরিটা এমন লেখা না হলে পারতো। কেন এমন হলো? কি দোষ ছিল আমার? না, এখন আর কিছু ভালো লাগছে না। ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসলাম, সিগারেট খাচ্ছি আর আনমনে বসে আছি। চোখে ঘুম নেই, সিগারেট একের পর এক ধরাচ্ছি। শেষ রাতের দিকে চোখ দুটো লেগে আসলো। সকালে কারোর ডাকে ঘুম ভাঙলো। চোখ মেলে দেখি রাইসা। আপনি ওখানে ঘুমিয়েছেন? হুম। আম্মু ডাকতেছে খেতে, আপনি ফ্রেশ হয়ে আসুন। আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। একটু পরে রাইসা আসলো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। হুম। আচ্ছা, আপনি কি সব সময় এমন থাকেন, কথা না বলি? না। তাহলে আমার সাথে কথা বলেন না কেন? এমনি। একটা কথা জিজ্ঞাসা করি। না। মানে? এত মানে করছো কেন? আর শুনুন, আমি আজকে বাসায় যাচ্ছি। কিন্তু আমরা তো আরো কিছুদিন থাকবো বলে এসেছিলাম। আপনি থাকতে পারেন, আমি আজকে চলে যাচ্ছি। কিন্তু আব্বু তো বলেছিল কয়েকদিন থাকার জন্য।
আপনি এত কথা বলছেন কেন? আমি কি আপনাকে থাকতে বারণ করেছি? আপনার যতদিন ইচ্ছে থাকেন, আমি যাচ্ছি আজকে। আচ্ছা চলুন তাহলে। বিকালে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমার চলে আসার কথা শুনে সবাই অনেক করে টাকার কথা বলল আর জিজ্ঞেস করলো কি হয়েছে, কোনো সমস্যা নাকি। আমি বলছি অফিসের একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, তাই আমাকে আজকে বাসায় যেতে হবে। মিথ্যা বলছি। বাসায় আসতে আব্বুর হাজারটা প্রশ্ন, দূর ভালো লাগে না। রুমে চলে গেলাম। শুয়ে আছি, এমন সময় রাইসা। এ কি, আপনি ফ্রেশ না হয়ে এভাবে শুয়ে আছেন কেন? মানে? যান, আগে ফ্রেশ হয়ে আসুন। আমি কি করব সেটা কি এখন আপনার কাছ থেকে জেনে করতে হবে? আপনি যা বলবেন তাই করব। দেখুন, একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনি আমার কোনো কাজে নাক গলাবেন না। আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো। নেক্সট টাইম আমার কোনো কাজে হাত দিবেন না। আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো। রাইসা আর কিছু না বলে চলে গেল রুম থেকে, আর আমিও আবার শুয়ে পড়লাম। একটু পরে বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই রাইসা দরজা খুলে দিল, আর আমি কিছু না বলে রুমে চলে গেলাম। পিছন পিছন রাইসও আসলো। আপনি খাবেন না? না। কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? না মানে, রাতে না খেয়ে থাকতে নেই। আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। একটু পরে রাইসেও শুয়ে পড়লো। পরদিন থেকে অবশ্যই যাওয়া শুরু করলাম। যদিও আমার ছুটি এখন আরও 10 দিন বাকি ছিল, কিন্তু এইভাবে আর আমার ভালো লাগছে না। তাই আবার অফিসে যাওয়া শুরু করলাম, আর এইভাবে বার হচ্ছে দিন। রাইসের সাথে এখন ঠিক করে কথা বলিনি, আর আমি আমার মতো করেই চলেছি। একদিন আম্মু বলছে আমাকে, আকাশ, কি সমস্যা তোর? কেন এমন করছিস? কি করলাম আমি? কি করছিস জানিস না? না তো। রাইসের সাথে কেন এমন করছিস জানিস? মেয়েটা সারাদিন মন খারাপ করে থাকে, রুমের মধ্যে একা একা কান্না করে। তুই যা করছিস সেটা কি ঠিক করছিস? দেখো আম্মু, আমি বিয়ে করতে চাই না। তোমরা আমাকে বাধ্য করে দিয়েছ। আমি যেমন ছিলাম ভালো ছিলাম, কিন্তু ভালো থাকতে দিলে না। আর এখন নিজের মতো করে থাকতে যাচ্ছি, সেটাও দিবে না। কে বারণ করে তোকে? কিন্তু মেয়েটার সাথে কোনো অবিচার করিস না। মেয়েটা অনেক ভালো। এই যুগে এমন মেয়ে পাওয়া খুব কম যায়। বাবা, তুই ওকে কষ্ট দিস না। আম্মু প্লিজ, আমাকে জোর করো না। ভালো মন্দ দেখার সময় আমার নেই। এই বলে চলে আসলাম। একদিন রাইসা মন খারাপ করে বসেছিল রুমে, তখন আম্মু দেখে ফেলে। কি হয়েছে মা, মন খারাপ কেন? কই আম্মু, না তো। আমার চোখ ফাঁকি দিবি? আমি সবই জানি রে মা, কিন্তু পাগল ছেলেটাকে আর বোঝাতে পারছি না। মারে, তুই তোর ভালোবাসা দিয়ে সব ঠিক কর। জানিস, আকাশ এমন ছিল না, ওর মনটা অনেক ভালো। কি হয়েছে আম্মু? ও বিয়ে করতে চায়নি, আমার জন্যই বিয়েটা করেছে। কেন বিয়ে করতে চান না কেন? একটা মেয়ের জন্য। রাইসা তখন একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি করছেন? আকাশ যখন মেয়েটাকে বিয়ের কথা বলে তখন ও আকাশকে না করে দেয়, বলে ও এখনই বিয়ের জন্য রেডি না, ওর আরও সময় লাগবে। আকাশও মেনে নেয়। তারপর থেকে মেয়েটা আকাশের সাথে আস্তে আস্তে দূরত্ব তৈরি করে। একদিন আকাশ শপিংয়ে যায় আর ওইখানে দেখে ওই মেয়েটা অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, কেনাকাটা করছে। আকাশ ওদের ফলো করে, ওইখান থেকে ওরা রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করে। ওর মধ্যে আকাশ মেয়েটাকে ফোন দেয়, জিজ্ঞেস করে কোথায়, আর মেয়েটা মিথ্যে বলে। আকাশের সামনে সব হয়। কিছুদিন পরে ক্যাম্পাসে মেয়েটাকে জিজ্ঞেস করে ছেলেটার কথা, তখন মেয়েটা না করে, আর তখনই ছেলেটা ওর কাছে আসে। মেয়েটাকে ওর সামনে আকাশ একটা থাপ্পড় মারে, এতে ছেলেটার সাথে ওর হাতাহাতি হয়। তারপর থেকে মেয়েটার সাথে আকাশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর আকাশ সবসময় এমন মরা হয়ে থাকতো, বাসায় কিছুই বলতো না। পরে আকাশ জানতে পারে মেয়েটা আকাশকে বিয়ে করেনি, কারণ মেয়েটা ভেবেছিল আকাশ গরিব তাই। কিন্তু একদিন সব জানতে পারে আর আবার আকাশের কাছে ফিরে আসতে চায়, আর তখন আকাশ ওকে ফিরিয়ে দেয়। এরপর থেকে ও নিজেকে গুছিয়ে নিতে অনেক সময় নেয়। আস্তে আস্তে মেয়েটার কথা ভোলে, আর ও এখনও ভাবে সব মেয়েরাই হয়তো ওর মতো, তাই এই বিয়েটাও করতে চায়নি। আমাদের জোর করায় বিয়েটা করে। রাইসা মা, এখন তুই পারিস সব কিছু ঠিক করতে, আমার ছেলেটাকে আবার আগের মতো করতে। ওকে একটু ভালোবাসা দে, দেখবি সব ভুলে গেছে। ও তোকে অনেক ভালো রাখবে। আম্মু, আমি তো চেষ্টা করবই, আমাকে তো করতে হবে। আমি সব ঠিক করে নিব। রাতে আকাশ বাসায় আসে, খেয়ে শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পরে রাইসা জিজ্ঞেস করে, ঘুমিয়েছেন? কিছু বলবেন? বলেন। একটা কথা জিজ্ঞাসা করব? বললাম তো, বলেন। আপনি এমন করেন কেন? আমি আবার কি করলাম? কেমন যেন আমার সাথে কথা বলতে চান না, সব সময় দূরে থাকেন, মনে হয় আমি এই বাসার কেউ না। বাজে কথা না বলে ঘুমান। আপনি বলুন। কি বলবো? কেন এমন করেন? আমি তো আপনার স্ত্রী, আপনার সারা জীবনের সুখ দুঃখের সাথে। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি আপনাকে বলবো, কিন্তু আপনি এমন করছেন কেন?
আমার ইচ্ছা আপনাকে আমি আগেই বলেছি, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, আমিও করব না। কিন্তু আমি জিজ্ঞাসা করব। না করবেন না। আমি করবই। বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু, আমার রাগ তুলবেন না। কি করবেন? মারবেন তাহলে? এটা আর বাকি রেখেছেন কেন? এবার কিন্তু সত্যি সত্যি মেরে দিব, চুপচাপ ঘুমান। আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। একটু পরে আবার ঘুমিয়েছেন? দেখুন ঘুমাতে দিন, সকালে অফিস আছে। আরেকটা কথা জিজ্ঞাসা করার ছিল। উল্টাপাল্টা জিজ্ঞেস করলে কিন্তু। করব। করুন। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? কোন মেয়ে? কোন মেয়ে, তাই না? হ্যাঁ ওই যে আপনার কলেজের মেয়ে। ওই। আপনি কি বলতে চাচ্ছেন? বুঝতে পারছেন না? না, এখন আপনি ঘুমান, আগে বলেন। চুপচাপ ঘুমান। আর কিছু বলতে দিলাম না, শুয়ে পড়লাম। কিন্তু ঘুমাচ্ছে না, এটা বুঝতে পারলাম না ও কোন মেয়ের কথা বলছে, নাকি ওর নিপার কথা জানতে পারলো। নিপার কথা মনে হতেই ভিতর কেমন রাগ হচ্ছিল আর অনেকটা কষ্ট অনুভব হচ্ছিল। ঘুম আসছিল না, অনেক কষ্ট করে ঘুমাইলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আজ আর কিছু খাইনি। অফিসে বসে কাজ করছিলাম, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? একটা মেয়েলি কণ্ঠে বলল। আমি আমি কে? আমি আপনার বউ। ওই, আপনি ফোন দিয়েছেন কেন? আর নাম্বার কোথায় পেয়েছেন? নাম্বার আম্মুর থেকে নিয়েছি। আর ফোন দিয়েছি কেন মানে? আমি আপনার বউ, আমি ছাড়া আর কে ফোন দিবে? দেখুন, আপনার এই ফালতু কথা শোনার সময় আমার নেই, অনেক কাজ আছে। কিছু বলার থাকলে বলেন। খেয়ে যান নাই কেন? আমার ইচ্ছা। মানে আপনি না খেয়ে কেন গিয়েছেন বলেন? বললাম তো আমার ইচ্ছা হয় না, তাই খাই নাই। এখন ফোন রাখুন, বলি ফোন কেটে দিলাম। একটু পরে বসের কেবিনে ডাক পড়লো। স্যার আসবো? হ্যাঁ আসুন। জি স্যার, বলুন। আকাশ সাহেব, আপনাকে একটা কাজ করতে হবে। জি স্যার, বলুন কি কাজ? আকাশ সাহেব, আপনি তো জানেন যে আমাদের গাজীপুরে একটা অফিস আছে, ওইখানে আপনাকে পোস্টিং করা হবে। আপনি পরশু থেকে ওইখানে জয়েন করবেন। এতে আপনার কোনো প্রবলেম নেই তো? একটু ভেবে দেখলাম, গাজীপুরে গেলে খারাপ হবে না, তাই আর না করিনি। নো স্যার, আমার কোনো প্রবলেম নেই। ওকে ফাইন, তাহলে আজকে আপনি চাইলে একটু তাড়াতাড়ি যেতে পারেন, আর কালকের মধ্যে আপনি চলে যাবেন। জি স্যার। চলে আসলাম আমার কেবিনে। সত্যি বলতে আমি কাজের দিক দিয়ে খুব ডিসেন্ট, অনেক ভালো কাজ করি। আর বসের কাছে আমি অনেক প্রিয় একজন। ওইখানেই ম্যানেজিং ডিরেক্টরের পোস্টে যে ছিলেন, তার চাকরিটা একটা কারণবশত চলে যায়, যার জন্য আমাকে ওইখানে নিয়োগ দেওয়া হয়েছে। যাই হোক, আজকে দুপুরের পরই বাসা চলে গেলাম। কি রে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? আম্মু, আমি কালকে গাজীপুর যাচ্ছি। কেন? আমাদের অফিসের একটা শাখা গাজীপুরে আছে, আমাকে ওইখানে ম্যানেজিং ডিরেক্টরের পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে। কালকে সকালে যাচ্ছি আমি। কি বলছিস এমন হঠাৎ করে? আম্মু, হঠাৎ করে সব হয়ে গেল। বুঝলাম, কিন্তু রাইসা? হ্যাঁ রাইসা, তো আমি কি করব? আরে আমি বললাম রাইসাকে নিয়ে যাবি না? আম্মু কি বলছে সব? আমি এখন ওইখানে গেলাম না, কিছু ঠিকঠাক করা হয় নাই, আর এখন ওরে নিয়ে কি করব? তাহলে কি করবি? আম্মু, রাইসা থাকো এখানে। আচ্ছা, কালকে কখন যাবি? সকালেই। যা, এখন ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। তোর জন্য মেয়েটাও এখন না খেয়ে আছে, সকালে না খেয়ে অফিসে চলে গেলি কেন? হ্যাঁ? আর বলো না, সকালে বস ফোন দিল আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, তাই আর খাওয়া হয় নাই। আচ্ছা, এখন যা, ফ্রেশ হয়ে আয়। রুমে চলে গেলাম, গিয়ে দেখি মহারানী শুয়ে আছেন। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি রাইসা রুমে নাই। খাবার টেবিলে গিয়ে দেখি বসে আছে। বলুন। রাইসা খাবার বেড়ে দিল আর আমি খাওয়া শুরু করলাম। সকালে না খেয়ে অফিসে গেলেন কেন? এমনি। আপনার জন্য না খেয়ে বসে আছি। কেন? আমি কি আপনাকে খেতে বারণ করাচ্ছি? না খেয়ে আছেন কেন? না, এমনি। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। একটু পরে বাইরে গেলাম বন্ধুদের সাথে, বেশ জমিয়ে আড্ডা দিয়ে একটু রাত করে বাসায় ফিরলাম। কোথায় ছিলে এতক্ষণ? আম্মু, একটু ঘুরতে গেছিলাম, কালকে চলে যাব, তাই সবার সাথে দেখা করলাম। ভালো কথা, কিন্তু রাইসা এখনো না খেয়ে আছে। দুপুরে কি বলেছিস ওকে? এখনো না খেয়ে আছে কেন? সেটা আমি কি করে জানবো? তুই নিশ্চয়ই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, তাই ও এখনো খায়নি। দেখো আম্মু, আমাকে এর মাঝে জড়াবে না। ও খায় নাই সেটা ওর দোষ, আমাকে টানছো কেন? আমি এত কিছু বুঝি না, তুই এক্ষুনি রাইসাকে ডেকে আন। আমি পারবো না, তুমি ডেকে আনো। একটা থাপ্পড় মারবো, যা বলছি। আচ্ছা যাচ্ছি। রুমে গিয়ে দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এখানে কি করছেন? কিছু না। এখনো খান নাই কেন? ক্ষুধা লাগে নাই। সেটা আম্মুকে আপনি বলতে পারেন নাই, আমাকে কেন বললে? সরি, আমার জন্য আপনি কথা শুনলেন। তাক হইছে, এখন খেতে আসুন, আম্মু ডাকছে।
আপনি যান, আমি আসছি। আমি আপনাকে এখনই যেতে বলেছি। আচ্ছা চলুন। রাতে কে শুয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সবার থেকে বিদায় হয়ে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য গাজীপুর। গাড়িতে বসে আছি, ভালো লাগছিল না কিছুই। আসার সময় রাইসের সাথে একটা কথাও বলি নাই। ও তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সেটার সুযোগ না দিয়ে চলে আসলাম। এখন কেমন যেন লাগছে, মনে হচ্ছে মনটা সত্যি সত্যি খারাপ। কিছুক্ষণ পর আবার ভাবছি, আমার কেন মন খারাপ হচ্ছে? আমি তো ওরে মন থেকে মানিই না, তাহলে কেন এমন হচ্ছে? গাজীপুরে পৌঁছে গেলাম, পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। অবশ্যই কয়টাতে গিয়ে উঠলাম, কারণ এই সময়ে বাসা খোঁজা সম্ভব নয়। 2-1 দিনের মধ্যে বাসা খোঁজ নেওয়া যাবে। পরদিন থেকে অফিস করতে শুরু করলাম, বেশ ভালোই যাচ্ছে দিন। এরই মধ্যে একটা ফ্ল্যাট খুঁজে নিলাম, নতুন বাসা সব নিজের মতো করে গুছিয়ে নিলাম। প্রতিদিন বাসায় আম্মু আব্বুর সাথে কথা বলি, অফিস করি আর বাকি সময় একা থাকি। সব মিলিয়ে খুব ভালোই কাটছে দিন, কিন্তু রাইসের সাথেই আর কথা হয় নাই। আম্মুর জোর করে একদিন কথা বলতে বললো, তাই কথা বললাম। শুধু ভালো মন্দ জিজ্ঞেস করে ফোন রেখে দিলাম। এইভাবে মাস পার হয়ে গেল। ওইদিকে রাইসে সারাক্ষণ মন খারাপ করে থাকে আমার জন্য। আমার ইদানিং বাসার জন্য মন খারাপ লাগছিল, তাই বসের থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাসায় যাব বলে ভাবছিলাম। জি বাবা, সেই কাজ। পরদিন বসকে বলে ছুটি নিয়ে নিলাম, বাসায় কাউকে না বলি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে গেলাম। এতদিন পরে আম্মু আমাকে দেখে বেশ খুশি হলেন, আর একটু অবাকও হলেন, কারণ না বলে চলে গেলাম তাই। বাসায় গিয়ে জানতে পারি রাইসা ওদের বাসায় গেছে কয়েকদিন হলো। বিকালে আম্মু বলল রাইসাকে নিয়ে আসছে, আম্মুর আদেশ যেতে হবে। পরদিন বের হলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, আর আম্মুকে বলছিলাম যেন রাইসাকে আমার কথা না বলে। ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেব। সত্যি বলতে এতদিন ওর জন্য অনেক মন খারাপ হতো, মনে হয় একটু একটু ওকে নিজের করে নিচ্ছিলাম, তাই এই সারপ্রাইজ দেওয়ার কথা ভেবেছিলাম। বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে ওদের বাসার দিকে যাচ্ছিলাম, তখন রাস্তার পাশে চোখ গেল, আর এক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তাই গাড়ি থেকে নামলাম ভালো করে দেখার জন্য। হ্যাঁ, সত্যি রাইসা। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, রাইসা এমনটা করতে পারে না, কিন্তু আমি নিজের চোখকে অবিশ্বাস করতে পারছি না। রাইসা একটা ছেলের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল আর হাসাহাসি করছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিল। এক মুহূর্তে নিপার কথা মনে পড়ে গেল, কীভাবে আমাকে কষ্ট দিয়েছে, কিভাবে আমি এতটা কষ্ট নিয়েছিলাম। এখন যখন আস্তে আস্তে সব ঠিক হচ্ছিল, তখন আবার রাইসাও একই কাজ করলো আমার সাথে। মেনে নিতে সত্যি অনেক কষ্ট হচ্ছিল, মন চাচ্ছিল এখনই গিয়ে দুজনকেই খুন করে ফেলি। সেই আগের কষ্ট আবার নতুন করে পাচ্ছিলাম। মুহূর্তে চোখ দুটো নোনা জলে ভরে উঠল, চোখ ঝাপসা হয়ে আসছিল। আর দাঁড়িয়ে থাকতে না পেরে গাড়িতে গিয়ে বসলাম, আর রাইসাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন রাইসাদের বাসায় যাওয়ার একটাই কারণ, তাহলে ওকে বুঝিয়ে দেওয়া আমার সাথে এমন করার ফল কি হতে পারে। ওকে বুঝিয়ে দেব আমাকে ঠকানোর ফল কতটা খারাপ হতে পারে। বাসায় পৌঁছে গেলাম। বিয়ের পরে এই প্রথম এই বাসায় আসলাম। বাসার সবাই তো খুবই খুশি, নতুন জামাই বাসায় আসলো, কি রেখে কি করবে। এই ফাঁকে মিমের কাছে জিজ্ঞেস করলাম, মিম তোমার আপু কোথায়? আসার পর থেকে দেখছি না কেন? ভাইয়া, আপু তো কলেজে গিয়েছিল, বললো কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই চলে আসবে এখনই। ও আচ্ছা, কিন্তু মনে মনে পড়লাম কলেজে কি ইম্পর্টেন্ট কাজে গেছিল সেটা তো আমি নিজের চোখে দেখে আসলাম। যাই হোক, আসুক আগে। দুপুরের পরে বাসে আসলো রাইসা। আসতেই রাইসার আম্মু বলছিল, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? কলেজে গিয়েছিলাম একটা দরকারে। কেন, কি হয়েছে? আকাশ এসেছে সেই কখন, তোকে ফোন করছি, ফোন তুলছিস না কেন? কি বলো আম্মু, আকাশ এসেছে? কোথায় উনি? তোর রুমে আছে। আচ্ছা আম্মু। এক দূরে রুমে গিয়ে দেখে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আমি কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে জড়িয়ে ধরলো। পেছন ঘুরে দেখি রাইসা, জোর করে ছাড়িয়ে দিলাম। কখন আসছেন আর বাসায় কবে আসছেন? কখন আসছি সেটা না জানলেও চলবে। এমন করে বলছেন কেন? কেমন করে বললাম? রেগে আছেন? সরি, আসলে কলেজে গিয়েছিলাম একটা দরকারে, তাই একটু দেরি হয়ে গেল। কি দরকারে যে এত দেরি হলো? আসলে কিছু বলতে না দিই আবারও আমি বললাম, থাক আর কিছু বলতে হবে না, বাইরে থেকে আসছেন, যাও ফ্রেশ হয়ে নিন। কিছু খেয়েছেন? এত ভাবতে হবে না, যা বললাম আগে তাই করে আসুন। আর কিছু না বলে মন খারাপ করে ফ্রেশ হতে চলে গেল, আর আমি রুমে গিয়ে বসলাম। আর তখনই রাইসার ফোনে কেউ একজন কল দিল। দেখলাম আননোন নাম্বার। ভাবছিলাম ধরবো কি ধরবো না, ভাবতে ভাবতে দৌড়িয়ে ফেললাম। হ্যাঁ, কে বলছেন? অপর পাশে একটা ছেলের বয়সে কথাগুলো শোনা যাচ্ছিল। আপনি কে? আর রাইসার ফোন আপনার কাছে কেন? রাইসা নামটা শোনার পরে মনে হলো এটা ওর পরিচিত কেউ, তাই একটু পরিচয় নেওয়ার জন্য বললাম,
আমি যেই হই না কেন, আপনি কে আগে সেইটা বলেন। সেটা আপনাকে কেন বলবো? আগে বলুন রাইসা কোথায়? আমি আপনাকে জিজ্ঞেস করছি কে আপনি, আর রাইসা আপনার কি হয়? আমি রাইসার বয়ফ্রেন্ড। হয়েছে, এখন বলুন আপনি কে? ও আচ্ছা, বলি ফোন কেটে দিলাম। একটু পরে রাইসা বের হয়ে আসলো আর জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছিল? সেটা আপনি দেখে নিন। আচ্ছা, রেডি হয়ে নিন। কেন? বাসায় যাবেন নাকি থাকবেন? সেটা আবার কেমন কথা? আমি বললাম আমি বাসায় যাব, আপনিও কি যাবেন নাকি থেকে যাবেন? আজকে চলে যাবেন মানে? আজকে যাওয়া যাবে না। আমি আজকে যাব, আপনি গেলে চলুন নয়তো থাকুন। আর এমন সময় রাইসার আম্মুর ডাক পড়লো। আর কিছু না বলে রুমের বাইরে গেলাম, ওর আম্মুর সাথে কথা বললাম। আম্মু, আমি আজকে চলে যেতে চাচ্ছি। আজকেই যাবে মানে? না, আজকে যাওয়া হবে না। এই প্রথমেই বাসায় আসলে অন্তত কিছুদিন তো থেকে যেতেই হবে। না আম্মু, এখন আর আমার থাকার সময় নেই, অফিসের ছুটি নেই, কালকে আমাকে অফিসের উদ্দেশ্যে যেতে হবে, তাই আজকে আর থাকতে পারবো না, আবার আসবো। কোনো রকমের সবাইকে বুঝিয়ে বিকালে বাসার দিকে রওনা হলাম। রাইসার মন খারাপ, আর আমি মনে মনে বলছি এখন তো কিছুই না। বাসায় আসার সময় রাস্তায় কোনো কথা বললাম না, বাসায় চলে গেলাম। ওইখানে আবার আম্মুকে কত কথা বলে বোঝানো লাগলো, তারপর রুমে গেলাম। আপনি মিথ্যে বললেন কেন? কিসের মিথ্যা? আপনি আমার আম্মুকে বলেছেন আপনি কালকে অফিসে যাবেন, এখন আবার এখানে অন্য কথা বলছেন। সেইটা আমার ব্যাপার, আপনি চুপ থাকেন। কেন চুপ থাকবো? আমাদের বাসায় থাকলে কি এমন হতো? আমার ইচ্ছা হয় নাই তাই আমি থাকি নাই, হইছে? আপনি আমার উপর রাগ করে আছেন? আপনি এখন এখান থেকে যান। আর কিছু না বলে রুম থেকে চলে গেল। রাতে কে শুয়ে পড়লাম। এইভাবে আরও একদিন পার হয়ে গেল। পরদিন অফিসে চলে যাব। আম্মুকে বললাম, আম্মু কালকে চলে যাব। কালকে যাবি মানে? আম্মু ছুটি শেষ, কালকে যেতে হবে। আর কয়েকদিন থেকে যেতে পারতি। আচ্ছা, সামনের মাসে আবার আসবো। ঠিক আছে, কিন্তু রাইসাকে নিয়ে যাস যাওয়ার সময়। রাইসাকে কে নিতে হবে? বৌমাকে রেখে যাবে কেন? ওইখানে থাকিস একা একা, খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। কি খাস না খাস, রাইসাকে নিয়ে যা, একাকিত্ব কম হবে তোর। না, আমি নিতে পারবো না, ও এখানেই থাকুক। আমি নিয়ে যেতে বলেছি, নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, কেয়ার করার আম্মু যেইভাবে বলছে নিয়ে তো যেতেই হবে। আর তাছাড়া একটা বুদ্ধিও পেয়েছি, খেলা তো শুরু হবে ওখানে নিয়ে গেলে, তাই রাজি হয়ে গেলাম। পরদিন সবার থেকে বিদায় নিয়ে বের হলাম। রাইসার মন খারাপ, আবার একদিকে মন ভালো। মন খারাপ হচ্ছে সবাইকে ছেড়ে যাচ্ছে, আর যার সাথে যাচ্ছে সেও ঠিকমতো কথা বলে না, ভালো ব্যবহার করে না, কষ্ট দেয়, একবারের জন্য তাকে বোঝার চেষ্টা করে না। আর মন ভালো, তার কারণ হলো তার প্রিয় মানুষের সাথে যাচ্ছে। সে ভাবছে যেখানেই থাকুক আর যেখানেই রাখুক তাকে অনেক ভালো রাখবে। হ্যাঁ, আকাশ একটু অন্যরকম, কিন্তু মন থেকে অনেক ভালো। আর আমার বিশ্বাস আকাশও আমাকে ভালোবাসতে শুরু করছে। যতই মুখে বলুক, আমি জানি ও আমাকে ভালোবাসে। সে বিশ্বাস তার ভালো লাগার কারণ। যাই হোক, আমরা রাতে বাসে করে গাজীপুরে যাচ্ছি। এখন এমনিতেই নভেম্বর মাস, শীত আসতে শুরু করেছে, তার উপরে আবার দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। শুনলাম এই বৃষ্টি নাকি আরও 2-1 দিন থাকবে। তো আমরা রাতে বাসের টিকিট কেটে বসলাম। রাইসা জানালার পাশে বসলো আর আমি পাশে। জানালা দিয়ে বেশ ঠান্ডা বাতাস আসছে। রাইসার শীত লাগছে, শীতে নিচের টুট কাঁপছে। আমি দেখে কিছু বললাম না। একটু পর পর শুধু আমার দিকে তাকাচ্ছে, হয়তো ভাবছে আমি ওকে জড়িয়ে ধরবো। কিন্তু না, আমি তো ধরবো না। বেচারি বাধ্য হয়ে নিজেই ব্যাগ থেকে একটা চাদর বের করে নিজেই গায়ে দিয়ে নিল, আর আমার দিকে আহার চোখে দেখছে। গাড়ি চলছে তার গতিতে। একটু রাত হওয়ায় আমারও একটু ঘুম পাচ্ছে। ওদিকে রাইসা বারবার ঘুমে ডলছে। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙলো গাড়ির জুড়ে হর্ন শুনে। জেগে দেখি রাইসা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমার বুকে, আর চাদরটা আমার আর ওর উপরে দিয়ে দিয়েছে। এক পলক রাইসার মুখের দিকে তাকিয়ে দেখলাম, কি নিষ্পাপ চেহারা। মনে হচ্ছে এই মানুষটা কোনো অন্যায় করতে পারে না, আমাকে ঠকাতে পারে না। গাড়ির সামনে তাকিয়ে দেখি প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই নামতে হবে। তাই রাইসাকে ধাক্কা দিয়ে রাখলাম। রাইসা জেগে দেখে আমার বুকে শুয়ে আছে। বেশ লজ্জা পেয়েছে, কোনো কিছু বলছে না, নিজেকে ঠিকঠাক করে নিল। আমাদের গন্তব্যে পৌঁছালাম। নেমে বাসায় গেলাম, ভিতরে গিয়ে রেস্ট নিলাম। এখানে আপনি থাকবেন? না, এটা অন্য একজনের বাসা, আর আপনি এখানেই থাকবেন। এইভাবে বলছেন কেন? এমনি জিজ্ঞাসা করলাম। না, এমনিও জিজ্ঞেস করবেন না। আচ্ছা, শয়তান একটা। ঘুমিয়ে থাকলে কি নিষ্পাপ যেন কিচ্ছুই জানে না, আর জেগে থাকলে শুধু আমাকে বকে। রাতে তো নিজে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে।
আর এখন কিছু জিজ্ঞাসা করাও যাচ্ছে না। যান, ফ্রেশ হয়ে আসুন। আচ্ছা, ওয়াশরুমে গিয়ে রাইসা মনে মনে বলছে, এই শয়তান রাক্ষসটাকে যদি আমি ঠিক করতে না পারি, এখন করছো করো, আমারও সময় আসবে। বের হয়ে এসে রুম সব পরিষ্কার করলো রাইসা। কি আর করবে, যেমন অবুঝ হলো, এখানে কি মানুষ থাকে? সকালে আমি অফিসে গেলাম, জরুরি একটা মিটিং ছিল, যার জন্য এত তাড়াতাড়ি বাসা থেকে আসা। মিটিং শেষ করে কেবিনে গেলাম, তখন বাজে 12টা। এমন সময় মনে হলো রাইসা তো কালকে থেকে কিছু খায় নাই, আর আমিও কোনো বাজার দিয়ে আসিনি। মেয়েটা এখনও না খেয়ে আছে। আর দেরি না করে আজকের মতো অফিসে এইখানে শেষ করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় যাওয়ার আগে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে গেলাম। বাসায় গিয়ে দেখি বসে আছে রাইসা। আমাকে দেখে একটা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে সেই ক্ষুধা লাগছে। ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা। গিয়ে খাবারগুলো দিলাম হাতে। এই নিন। কি এগুলো? এখানে তো কিছুই খান নাই, খেয়ে নিন। থাক, খাবো না, ক্ষুধা লাগেনি। ক্ষুধা লাগে নাই তো? না, এতক্ষণ যখন না খেয়ে থাকতে পেরেছি, তাহলে সারা জীবন না খেয়ে থাকতে পারবো। থাকতে পারবেন তো? আপনার কি মনে হয়? মনে তো হচ্ছে এখনই কিছু না খেলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেয়ে নিন। আর কিছু না বলে বাজারে চলে গেলাম। যা যা লাগবে সব কিনে নিয়ে গেলাম বাসায়। বাসায় গিয়ে দেখি খেয়ে নিয়েছে। কি, না খেয়ে থাকতে পারবেন নাকি? এখন তো দেখছি আগেই সব একাই খেয়ে নিলেন। এখানে দুজনের খাবার ছিল, একাই সব সাবার করেছে। আসলে আমি বাজার থেকে খেয়ে আসছিলাম। কি, এই অল্প কয়েকটা খাবার দুজনের জন্য ছিল? জি, যাই হোক, খাইছেন, ভালো করছেন। এখন আমি কি খাবো? যান রান্না করেন গিয়ে। আমি রান্না করতে পারি না। কি, রান্না করতে পারেন না? না, তাহলে কি পারেন? কিছুই না। উফ, এখন আমি খাবো কি? দূর। রাগ দেখিয়ে আবার বাইরে চলে গেলাম। একেবারে সন্ধ্যার পরে আসলাম, সাথে খাবার নিয়ে গেলাম। রাতে তো আর না খেয়ে থাকা যাবে না। বাসায় গিয়ে তো আমি পুরো অবাক, গিয়ে দেখি রান্না করে রাখছে। এসব কি? কেন খেতে পাচ্ছেন না? কে করলো? কেন আমি? তখন বললেন আপনি রান্না করতে পারেন না। ম্যাজিক। রাখেন আপনার ম্যাজিক। আমি যে খাবার কিনে আনলাম এগুলো কি করব? আমি কি খাবার কিনে আনতে বলছি? আচ্ছা, আনছেন যখন, তখন আর কি করবেন? ফ্রিজে রেখে দিন। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে চলছে দিন। ওর সাথে থাকতে থাকতে ভুলে গেলাম সেদিনের সেই ঘটনা। অফিস থেকে একদিন একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। এসে দিকে রাইসা ফোনে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখি ফোন রেখে দিল। আমার সেই আগের কথা মনে পড়ে গেল। রাইসা রান্নাঘরের দিকে গেল, আর আমি ফোন চেক করলাম, দেখি সেই নাম্বারের কথা বলছিল অনেকক্ষণ। আবার সেই কষ্টগুলোর কথা মনে পড়ে গেল। আবার নতুন করে কষ্ট আমাকে আঘাত করছিল। একটু পরে রাইসা রুমে আসলো। আমি তখন বসেছিলাম। কিছু খাবেন? চা করে দিই? চুপ করে আছেন কেন? কিছু বলুন। না। কি হয়েছে? কিছু না। বলুন কি হয়েছে। বললাম কিছু হয়নি, তারপরও কেন বারবার জিজ্ঞেস করছেন? আমি আপনাকে আগেই বলেছি আমার কোনো কাজে আপনি নাক গলাবেন না। এখানে আমি কি এমন করলাম? আর একটা কথাও বলবেন না। এত রেগে যাচ্ছেন কেন? কিছু হয়েছে? নিজেকে আর আটকাতে পারলাম না। জোর করে দেওয়ালের সাথে চেপে ধরলাম। দেওয়ালের সাথে বেশ জোরেই দেখাটা লাগলো। 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরে আছে। একবার বলছি কথা বুঝেন না? বলছি না আমার কোনো কাজে আপনার করতে হবে না, তারপরও কেন গায়ে পড়ে কথা বলেন? দেখুন, লাস্টবারের মতো বলছি আপনাকে, আবার যদি কখনো আমার কোনো কাজে বা কোনো কিছুতে দেখি তাহলে ভালো হবে না। খুব জোরে ধরেছিলাম। ছাড়ুন, লাগছে আমার। লাগার জন্যই ধরেছি। দেখুন, আমি একটা কথা বলছি, এখন আমি আর আপনার সাথে একসাথে থাকতে পারবো না। মানে? থাকতে পারবো না মানে বুঝেন না? আমরা আর একসাথে থাকবো না। ভয়ে আর ব্যথায় রাইসার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। কি বলছেন এসব? একসাথে থাকবো না তো কোথায় থাকবো? সেটা আপনি জানেন। আমি আপনাকে ডিভোর্স দেব। কথা শুনে রাইসা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, চোখ দিয়ে পানি পড়ছে। মানে? মানে বুঝেন না? আমি আপনাকে ডিভোর্স দেব, আর সেটা কিছু দিনের মধ্যে। আমরা আর একসাথে থাকবো না। কথাটা বলি বাইরে চলে গেলাম। যত রাগ ছিল সব বের করতে পারলাম না। কিছুটা হালকা হলাম। বাসা থেকে বেরিয়ে এক বন্ধুর বাসায় গেলাম। বন্ধু বলতে একই অফিসে জব করি, আমাদের অনেক আগে থেকে পরিচয়। তো ওর বাসায় গেলাম। আর এদিকে রাইসা আমার কথা শুনে ফ্লোরে বসে পড়লো আর কান্না করছিল। সব কেমন যেন উলট পালট হয়ে গেছিল, মাথা ঘুরছিল, কি করবে বুঝে উঠতে পারছিল না। রাইসা কান্না করে আর বলছে, কি করেছি আমি? কি এমন অপরাধ করেছি আমি, যার জন্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? আমি তো আপনার সাথে সারা জীবন থাকবো বলে কবুল বলেছিলাম। আপনাকে ভালোবেসে নিজের করে পেতে চেয়েছিলাম। এইটাই কি আমার অপরাধ?
কেন করবেন এমনটা? আমি তো আপনার সুখ দুঃখের সাথী হতে চেয়েছিলাম, আপনার সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে মুছে দিতে চেয়েছিলাম। কেন বললেন এমন কথা? আমি পারবো না আপনাকে ছেড়ে যেতে। আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আর অন্যদিকে আমি নিজের কষ্ট একটু হালকা করার জন্য মদ খাচ্ছি। এনামুল আর আমি মিলে। আজকে এত কষ্ট হচ্ছে কেন? নিজেকে ধরে রাখতে পারছি না। সব কষ্ট আজকে মদ দিয়ে ধুয়ে দেবো। তাই আর কোনো বাধা না মেনে খেয়ে চললাম মদ। আকাশ, কি হয়েছে তোর আজকে? তুই তো কখনো ড্রিঙ্কস করিস না, আজকে এত খাচ্ছিস কেন? এমনি আজকে মনে আমার অনেক আনন্দ, তাই খাচ্ছি। তোর কোনো সমস্যা? না, সমস্যা না, খাবি ভালো কথা খা, কিন্তু বাসায় যেতে পারবি তো? সেটা তোকে ভাবতে হবে না, আমি নিজেটা নিজে ভালো বুঝবো। তুই চুপচাপ থাক, কোনো কথা বলিস না। আচ্ছা খা, আর কিছু বলবো না, তবে সাবধানে। তোর তো এসব আগে পরে এত খাসনি। তো কি হয়েছে, আজকে খাবো। এই বলে খেতে শুরু করলাম। এনামুল একটু কম খেলো, হয়তো বুঝতে পেরেছি যে আমি বাসায় একা যেতে পারবো না। সব শেষ করে ফেললাম, এখন বাসায় যাওয়ার পালা। কিন্তু একে আমি তো ঠিক মতো দাঁড়াতেই পারছি না। আগেই বলেছিলাম এত বেশি খাস না, এখন হলো তো? চুপ কর, আর আমাকে দৌড়ে তুলে দে। আমাকে তুলে দিল, কিন্তু আমি হাঁটতে পারছি না। আর কি আর করার, এনামুল আমাকে এগিয়ে দিল বাসার সামনে। দরজায় নক করে দিল। রাইসা এসে দরজা খুলে দিল, আর আমার এই অবস্থা থেকে জিজ্ঞাসা করলো, ওনার এই অবস্থা কেন? আর আপনি কে? কিছু না, একটু ড্রিঙ্কস করেছে। আর আমি আকাশে বন্ধু, হাঁটতে পারছিল না, তাই নিয়ে আসলাম। ও আচ্ছা, দিন, আমার কাছে দিন। আমাকে রাইসে জড়িয়ে ধরলো আর আমার হাত ওর কাঁধে নিল। ধন্যবাদ ভাইয়া। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা আমার দায়িত্ব ছিল। আর ওকে ভিতরে নিয়ে যান, কিছু টক থাকলে খাইয়ে দিন। ও আগে কখনো এমন করে নাই, কখনই খায় নাই। জানি না কি হয়েছে, আজকে একাই সব খেয়ে নিল। আচ্ছা ভাবি, আমি তাহলে আসি, আর খেয়াল রাখবেন। জি ভাইয়া। এনামুল চলে গেল, আর আমাকে রাইসা ভিতরে নিয়ে যাচ্ছিল। ওর শরীরের উষ্ণতা অনুভব করছিলাম আমি। কেমন যেন হয়ে গেলাম আমি। আমাকে ধরে রুমের দরজার সামনে নিয়ে গেল। রাইসা, একটা কথা বলি? হুম। তুমি কেন করলে এমন আমার সাথে? কি করেছি আমি? তুমিও সবার মতোই ভাবিনি তো তুমি আমাকে ঠকাবে। তোমাকে বিয়ে করার সময় তখন ভেবেছিলাম তুমি হয়তো নিপার মতো হবে। নিপা কে? নিপা সেই মেয়েটা যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, আর সে আমাকে ঠকিয়েছে। ও প্রথমে ভেবেছিলাম তুমিও নিপার মতোই আমাকে ঠকাবে। তাই প্রথমে রাতেই তোমাকে বলেছিলাম তুমি তোমার মতো আর আমি আমার মতো। কিন্তু আস্তে আস্তে তোমার উপরে ধারণা আমার পাল্টে যাচ্ছিল। এমন সময় আমাকে খাটে শুয়ে দিল, আর রাইসাও একটু আগ্রহ নিয়ে আমার কথা শোনার জন্য পাশে বসলো। তারপরে তোমাকে আমার মনে জায়গা দেওয়া শুরু করলাম। তোমার থেকে দূরে থেকে বুঝতে পারলাম যে আমি তোমাকে নতুন করে ভালোবাসতে শুরু করেছি। কিন্তু আমি বলছিলাম তুমি আমাকে ভালোবাসোনি, তুমিও আমাকে ঠকালে। সেদিন তোমাদের বাসায় যাওয়ার সময় যখন দেখলাম তুমি একটা ছেলের সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছ, তখন তোমার উপরে এতটা ঘৃণা কাজ করছিল বলে বোঝানো যাবে না। যাই হোক, তবুও তোমাদের বাসায় গেলাম। ভেবেছিলাম আমার দেখায় কোথাও ভুল থাকতে পারে। বাসায় গিয়ে দেখি তুমি বাসায় নেই, কলেজে গেছো। তখন বিশ্বাসটা একটু শক্ত হচ্ছিল। তারপর তুমি যখন ওয়াশরুমে গেলে তখন তোমাকে তোমার বয়ফ্রেন্ড কল দেয়, আর আমি রিসিভ করি। জিজ্ঞেস করে সে বলে সে নাকি তোমার বয়ফ্রেন্ড। তখন আমার নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে বোকা মনে হচ্ছিল, কারণ আমি আবারও ঠকলাম, আর সেটা তুমি আমাকে ঠকিয়েছো। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। তাই আমি তোমাকে যতই রাগ দেখাতাম, সেই রাগের পিছনে আমার এত এত ভালোবাসা লুকিয়ে রাখতাম। কিন্তু তুমি হয়তো সেটা বুঝতে পারতে না। তোমাকে এইখানে নিয়ে আসলাম, সব ভুলে গিয়েছিলাম আমি। কিন্তু আজকে যখন দেখলাম তুমি কারোর সাথে কথা বলছো, তখন আবার সেই কথা মনে পড়ে গেল। তারপরে তোমার ফোন চেক করি, দেখি সেই নাম্বারে কথা বলছো। তখন মনে হলো আমি হেরে গেছি, তোমাকে নিজের করে পেলাম না। সব কষ্ট লুকানোর জন্য আজকে মদ গেলাম, তবুও কমছে না। আর কিছু বলতে পারছিলাম না। ভিতরে কেমন যেন অস্থিরতা কাজ করছে। সব কেমন যেন উলট পালট লাগছিল, মাথা ঘুরছিল। এক পলক রাইসের দিকে তাকিয়ে দেখলাম রাইসার চোখ ভিজে গেছে। হ্যাঁ, রাইসা কান্না করছে আর আমাকে জড়িয়ে ধরে আছে। আমার অবস্থা বুঝতে পেরে তাড়াতাড়ি টক আনতে গেল। অল্প একটু খেলাম, কিন্তু আমার মদ খাওয়ায় পরিমাণ একটু বেশি হয়ে গেছিল। কিছুতেই কাজ হচ্ছিল না। রাইসা আমার মাথা টেপে দিচ্ছিল পাশে শুয়ে। কিছুক্ষণ পরে চোখ খুললাম, দেখি রাইসা আমার চোখের সামনে মুখ এনে এক পলক তাকিয়ে আছে আমার দিকে। ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমার চোখগুলা থেকে এক লজ্জামাখা চাহনিতে তাকিয়ে আছে।
টুটোর কোণে মৃদু হাসি। টুট হালকা কাঁপছিল। জানি না আমার কি হয়েছিল। আমি ওর মাথার পিছনে হাত দিয়ে আমার নিচের দিকে টানছিলাম। যত কাছে আসছিল ওর নিঃশ্বাস তো ঘন হচ্ছিল আর আমার মুখে এসে পড়ছিল। এজন্য এক অদ্ভুত ফিলিংস। একদম কাছাকাছি চলে আসলো। দুজনেই কিছু বুঝে ওঠার আগে দুজনের চারটুট এক হয়ে গেল। লজ্জায় রাইসা চোখ বন্ধ করে নিল আর আমি দেখছি ওর বন্ধ চোখ দুটো। কেউ ছাড়ার জন্য কিছু বলছি না। প্রায় 5 মিনিট এইভাবে ছিলাম। রাইসা আর থাকতে না পেরে ছেড়ে দিল। আবার আমি মাথাটা টেনে ধরে আবার চারটুট এক করে দিলাম। এজন এক অদ্ভুত অনুভূতি। মাথাল গড়িয়ে আমি উঠে বসলাম। রাইসাকে শুয়ে দিলাম। এখনও চোখ বন্ধ করেই আছে আর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছি ওর সৌন্দর্য। কি নেই ওর মাঝে? আল্লাহ সম্পূর্ণ গড়ি পাঠিয়েছে। দৃষ্টি কারার মতো চোখ দুটো, কি মায়াবী চেহারা। এর আগে কখনো ওর দেখে এমনভাবে দেখিনি, তাই হয়তো চোখে পড়েনি ওর সৌন্দর্য। আমি যেন এক ঘোরের মধ্যে আছি। কি করছি বুঝে উঠতে পারছি না। মন চাইছে আজ সব বাধা ভেঙে ফেলি। কোনো বাধাই যেন আর না থাকে আমাদের মাঝে। এমন সময় রাইসা চোখ খুলে তাকালো আর প্রশ্নসূচক দৃষ্টিতে চোখ দুটো নাচে জিজ্ঞেস করলো, কি হয়েছে? যেন আমি স্তব্ধ হয়ে গেছে। আমার কোনো কিছুতেই খেয়াল নেই, শুধু ওর সৌন্দর্যের পরিমাণটা নির্ণয় করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। যখন রাইসা উঠতে যাবে তখনই আবার আমি বিছানার সাথে চেপে ধরি আর আমি ওর উপর পড়ে যাই। চোখ বন্ধ করে নেয়ও। আমি ওর স্পন্দন গুনতে পারছি। আবার চারটুট এক করে দিলাম। ও কোনো বাধা দিচ্ছে না। নেশার করে কী করছি ঠিক নেই। আস্তে আস্তে সব তাক পাঠক পাঠিকারা আর জানতে হবে না। ভালোবাসার এক সমুদ্রে চাপ দিলাম। সব বাধা ভেঙে দিলাম। নিলাম আপন করে। অনেক রাত ঘুমালাম। তখনও আমার নেশা কাটেনি। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে জেগে থেকে সকাল 10টা বাজে। চমকে উঠলাম। আজকে আমার অফিস। ওহ শিট! রাইসাকেও কিছু বলতে পারবো না। নিজে তো আগে মানা করে দিচ্ছি যেন আমার কোনো কাজে কিছু না বলে। হঠাৎ আমার মনে হলো আমি তো রাতে এনামুলের বাসায় ছিলাম। আমি এইখানে কীভাবে আসলাম? রাতের কথা কিছুই মনে নেই। নেশে কেটে গেছে এখন। তাড়াতাড়ি এনামুলকে কল দিলাম। হ্যালো, কোথায় তুই? অফিসে আছি। তুই আজকে অফিসে আসলি না কেন? ঘুম থেকে উঠতে পারিনি। আগে তুই বলতো আমি বাসায় আসলাম কিভাবে? ভুলে গেছিস? সব মনে আছে আমার, তবুও বলতোই। কালকে তুই যেই পরিমাণ খেয়েছিলি তারপরও তোর আর কোনো খবর নেই। দাঁড়াতেই পারছিলি না। আমাকে চিনতেই পারিস নেই। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাই আমি তোকে বাসায় ড্রপ করে দিয়ে আসছিলাম। মনে পড়েছে। এখন রাখছি, পরে কথা হবে। আচ্ছা বাই। আসলে আমার এখনো কিছু মনে নেই কিভাবে আমি বাসায় আসলাম। রাতের কথা কিছু মনে নেই। একটু পরে রাইসা রুমে আসলো, সাথে এক পুকুর লজ্জা আর মিষ্টি হাসি নিয়ে। কি ঘুম ভাঙলো? ডেকে দেন নাই কেন? কালকে অনেক রাতে ঘুমিয়েছেন, আর রাতে যে অবস্থা ছিল আপনার। সকালে ডেকেছিলাম, ওঠার নামগন্ধ নেই। ও, এখন কেমন লাগছে আপনার? রাতে আপনি ওয়েট, রাতে আমাকে এনামুল বাসা দিয়ে গেছিল? না, জানি না, তবে বললো আপনার বন্ধু হয়। আচ্ছা, কি খাবেন এখন? কিছু না। কিছু না বললেই হবে? বলুন কি খাবেন। আপনি আজকে যা খেতে চাইবেন আমি তাই রান্না করে খাওয়াবো। কি হয়েছে আজকে? এমনভাবে বলছেন মনে হচ্ছে সত্যি সত্যি আমরা স্বামী স্ত্রী। দেখুন, আমি কালকেও বলেছি এইসব ন্যাকামও দেখাবেন না আমার সামনে। লাগবে না আপনাকে আমার। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আর আমি আপনার খেয়াল না রাখলে কে রাখবে বলুন? লাগবে না আপনার খেয়াল রাখা। আজকে আমরা উকিলের কাছে যাচ্ছি। কেন? আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। কিন্তু কোনো কিন্তু নয়, চুপচাপ রেডি হয়ে নিন। আমি কালকে বলে দিয়েছিলাম আমরা আর একসাথে থাকবো না। হঠাৎ কি হলো? এমন কথা বলছে কেন? রাতে তো সব ঠিক ছিল। আকাশ, আমি পারবো না আপনাকে ডিভোর্স দিতে। আমার দ্বারা এটা সম্ভব না। আপনি আমার স্বামী। আপনাকে আমি স্বামী বলে মেনেছি, আপনাকে ভালোবেসেছি। আমি আপনাকে হারাতে পারবো না। চুপ করে আছেন কেন? যান, রেডি হয়ে নিন। কালকে আমি উকিলের সাথে কথা বলছিলাম, আজকে আমাদের দেখা করতে বলেছে। রাইসার কিছু না বলে এক দূরে চলে গেল রুমে। হয়তো কান্না করছে, করুক, তাতে আমার কি। রাইসা রুম থেকে বেরিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে বের হবো তখন। কোথায় যাচ্ছেন? খেয়ে যান। খাবো না এখন। কি মেয়েরই, এই তো এতক্ষণ কত কিছু বললাম, আবার এখনই? যেখানে যান খেয়ে যান। বললাম আমি খাবো না। আচ্ছা যান। আমি আর কথা না বাড়িয়ে বের হয়ে গেলাম। দুপুরে বাসায় আসলাম। দুপুরে গিয়ে রেস্ট নিয়ে বিকালে বের হলাম রাইসাকে নিয়ে। চলে আসলাম উকিলের কাছে। তাহলে আপনারা ডিভোর্স নিতে চাচ্ছেন? জি। আপনাদের দুইজনেরই মত আছে এতে? রাইসার দিকে তাকিয়ে দিকে মাথা নিচে করে আছে। জি, আমাদের দুইজনের মত আছে। দেখুন, আপনাদের মত যতই এক হয়ে থাকুক না কেন, তবু কিছু নিয়ম আছে। আপনাদের নতুন বিয়ে মাত্র কয়েক মাস হয়েছে, এক্ষেত্রে আপনাদের 6 মাস অপেক্ষা করতে হতে পারে। কি
6 মাস? হ্যাঁ 6 মাস, তবে আপনাদের বিয়ের কাগজপত্রগুলো দিন। দেখুন কোর্ট 6 মাস দিবে, কিন্তু তবুও আমি আপনাদের থেকে 1 মাস সময় নিচ্ছি। 1 মাসের মধ্যে আমি সব রেডি করিয়ে দেব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাসা থেকে বের হওয়ার পর থেকে রাইসা একটা কথা বলে নাই। রাইসাকে নিয়ে বের হলাম আর সোজা বাসায় চলে আসলাম। 1 মাস পরে আমাদের কাগজ হাতে চলে আসবে। রাতে শুয়ে পড়লাম, আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, যেন কারো কান্নার শব্দ শুনে। চোখ খুলে দেখি রাইসা কান্না করছে। কি হয়েছে? কান্না করছেন কেন? হঠাৎ কারো কথার শব্দ শুনে চমকে উঠলাম। চোখ মুছতে মুছতে বলল, কই? না তো। আমি শুনলাম। না, কান্না করছি না। এখন ঘুমাননি কেন? ঘুম আসছে না তাই। আচ্ছা ঘুমান। আমারও এখন আর ঘুম আসছে না। ভাবছি আমি কি ভুল করছি নাকি ঠিক করছি। কিছুক্ষণ পরে, ঘুমিয়ে পড়েছেন? না কিছু বলবেন? বলুন। একটা কথা বলবো, রাখবেন? চেষ্টা করব। আমরা তো আর একসাথে থাকবো না। মনে করেন এটাই আপনার কাছে আমার শেষ চাওয়া। কখনই কিছু চাইনি, প্লিজ। আচ্ছা বলুন। কোনো কিছু না ভাবে হ্যাঁ বলে দিলাম। ভাবলাম কি আর এমন কিছু চাইবে, তাই হ্যাঁ বলে দিলাম। আমি কি আপনার থেকে আপনার এই 1 মাস পেতে পারি? মানে? আমরা তো আর 1 মাস আছি একসাথে, তাই না? কথা শুনি বুকের মধ্যে কেমন করে উঠল। হ্যাঁ। এই 1 মাস আপনি আমাকে আপনার স্ত্রী মনে করবেন। অন্য সব স্বামী স্ত্রীর মতোই আমরা এই 1 মাস থাকবো। না, এটা সম্ভব না। প্লিজ, এই একটা জিনিস। একটু ভেবে বললাম। আচ্ছা ঠিক আছে। আর কিছু? না। তাহলে ঘুমান। আমি আপনার সাথে মিশে ঘুমাই। কেন? বললাম না, এই 1 মাস আমরা স্বামী স্ত্রীর মতো করে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলার সাথেই একদম আমার কাছে চলে আসলো, আমার সাথে মিশে গেল, এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছেন? কিছু না, আপনি ঘুমান। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাইসা রান্না করতেছে। আমি উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। খাওয়া দাওয়া করে অফিসে চলে গেলাম। একটু পরে রাইসা কল দিল। হ্যালো। অফিসে পৌঁছে গেছেন? আজকে বাসায় আসবেন কখন? জানি না, তবে মনে হয় আজকে বিকালের দিকে চলে আসবো। আচ্ছা, বাই। কল কেটে দিলাম। দুপুরে আবার কল। আবার কি হলো? খেয়েছেন? না, একটু পরে খাবো, হাতের কাজ শেষ করে। আচ্ছা, খেয়ে নিন। ওকে। ফোন রেখে দিলাম। তবে কিছুই বুঝতেছি না হঠাৎ রাইসের কি হলো, এত খোঁজ খবর নেওয়ার কারণ কি? যাই হোক, দুপুরে খেয়ে আবার কাজে মন দিলাম। বিকালে আবার কল। আরে এতবার কল দেওয়ার কি আছে? বলুন কি বলবেন। বাসায় আসার সময় আমার জন্য ফুচকা আনতে পারবেন? না, পারবো না। ও জি, দয়া করে ফোনটা রাখেন, আমি কাজ করছি। আচ্ছা, বাই। একটু বিরক্তির সাথে কল কেটে দিলাম। বিকালে বাসায় যাওয়ার সময় রাস্তার পাশে দেখলাম একটা ফুচকার দোকান। তখন মনে পড়লো রাইসার কথা, একটু খারাপ লাগলো। তখন ওইভাবে না বললেও পারতাম। আর কিছু না ভেবেই ফুচকা নিয়ে বাসায় গেলাম। রাইসা আমার হাতে ফুচকা দেখে এত খুশি হয়েছে যে বলে বোঝাতে পারবো না। সরাসরি আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছেন? আপনি আমার জন্য ফুচকা আনছেন? না, এগুলো আমার জন্য। আমি জানি এগুলো আমার জন্য আনছেন। রুমে চলে গেলাম আর রাইসা খাওয়া শুরু করলো। মনে মনে বললাম, কি মেয়ের বাবা, আমি কষ্ট করে আনলাম আর আমাকে একবারও বললো না। এইভাবে পার হচ্ছে দিন আর এগিয়ে আসছে সময়। প্রতিদিনই রাইসার এমন খেয়ার, সবসময় কল দেওয়া আর বাসায় যাওয়ার সময় রাইসার জন্য কিছু না কিছু নিয়ে যাওয়া, এজন্য আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। এখন একদিন যদি রাইসা কিছু আনতে নাও বলে তবুও আমি নিয়ে যাই। একদিন সকালে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় কিচেন রুম থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। তাড়াতাড়ি আমি কিচেন রুমে গেলাম। গিয়ে দেখি রাইসা নিচে পড়ে আছে। এক মুহূর্তের জন্য কেমন যেন হয়ে গেলাম। তাড়াতাড়ি গিয়ে ধরলাম, দেখি অজ্ঞান হয়ে গেছে। এই মুহূর্তে কী করবো বুঝে আসছে না। অস্থির হয়ে গেলাম, মুখে পানের ছিটা দিলাম। না, কাজ হচ্ছে না। আর কিছু না ভাবি কোলে তুলে নিলাম আর সোজা হসপিটালের দিকে গেলাম। হাসপাতালে গিয়ে ডাক্তারকে সব বললাম। আচ্ছা, আপনি এইখানে অপেক্ষা করুন, আমরা দেখছি। বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ডাক্তার বের হওয়ার কোনো নাম নেই। এমন সময় এনামুলের কল। হ্যালো, বল। কিরে, অফিসে আসবি না? আজকে যেতে পারবো না। নিজের অজান্তেই চোখ ভরে গেল জলে, গলা বাড়ি হয়ে আসছে। এই তোর কি হয়েছে? এইভাবে কথা বলছিস কেন? দোস্ত, আমি হাসপাতালে আছি। কেন, কি হয়েছে তোর? আমার কিছু হয় নাই। তাহলে কেন? নাকি ভাবির কিছু হয়েছে? হঠাৎ রাইসা পড়ে গেল আর অজ্ঞান। হাসপাতালে আছি, কিছু ভালো লাগছে না। আচ্ছা তুই থাক, আমি আসছি। তোর আসার কি দরকার? বেশি কথা বলিস না আর তুই টেনশন নিস না। 15 মিনিট পরে এনামুল চলে আসলো আর এরই মধ্যে ডাক্তার একবার বের হয়ে বলল, টেনশনে কিছু নেই, তেমন কিছু হয়নি, আমরা দেখছি। কিরে, কিভাবে কি হলো? সব খুলে বললাম। আচ্ছা বস এখানে। ডাক্তার বের হয়ে আসলো, দেখে মনে হচ্ছে কিছু হয় নাই। এমনভাবে আমার সামনে আসলো। ডাক্তার, কি হয়েছে?
ডাক্তারের কথা শুনে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম। ডাক্তার, রাইসার কি হয়েছে? মিস্টার আকাশ, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। হোয়াট? জি, আর এখন থেকে রোগীর যত্ন নেবেন। আর রোগীর এখন সুস্থ আছে, আপনি দেখা করতে পারেন, বিকালে ছেড়ে দেওয়া হবে। জি ডাক্তার। ডাক্তার চলে গেলেন, কিন্তু আমার মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়লো। এটা কিভাবে সম্ভব? না, এটা হতে পারে না। রাইসা কখনো এমন কাজ করতে পারে না। কিরে, কি হয়েছে? ডাক্তারের কথা শুনে তুই এমন রিয়াক্ট করলি কেন? দোস্ত, এটা হতে পারে না। কি বলছিস? কিছুই তো বুঝতেছি না। তুই বাবা হচ্ছিস, এটা তো খুশির খবর, কিন্তু এইভাবে বলছিস কেন? না দোস্ত, এ বাচ্চা আমার না। কি? এইসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আর আমার মাথাও ঠিক আছে। দেখ, বাজে বকিস না। কি হয়েছে ঠিক করে বল। কি বলবো বল? যে ওর সাথে আমার ডিভোর্স হবে আর কয়েকদিন পরে সেটা বলবো, নাকি ওর অন্য কারোর সাথে রিলেশন আছে সেইটা বলবো? আকাশ, সব বাজে কথা বলছিস। ভাবি এমন কাজ করতেই পারে না, সে রিলেশন করতে পারে না। হ্যাঁ পারে, আমার থেকে ভালো তুই জানিস। কি হয়েছে? কেন ডিভোর্স নিচ্ছিস তোরা? সব খুলে বল। তারপর আগে সব ঘটনা খুলে বললাম। এখন তুই বল, এই বাচ্চা আমার কি করে হয়? ওর সাথে আমার এখনো ভালো করে কথাই হয় নাই, আর ওইসব বিষয় তো দূরে কথা। আর এইসব কারণে ডিভোর্স নিচ্ছি। দোস্ত, আমি চাই না আমার স্ত্রী অন্য কারোর সাথে রিলেশনশিপ থাকবে, আর আমি সেটা মেনে নিয়ে নিজের কাছে রাখবো। দোস্ত, অনেক দুঃখ খাইছি আগে, আর না, আমি আর পারবো না। আচ্ছা, তুই কি শিওর যে ওই বাচ্চা তোর নয়? 100% শিওর আমি, কারণ ওর সাথে আমার এমন ঘটনা কখনোই ঘটে নাই। আর ঘটবে বা কী করে, যে কিনা আমি এখনো ওরে মেনে নিতে পারিনি। দোস্ত, সবই বুঝতে পারছি আমি, কিন্তু তবুও আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। এই বাচ্চা তোর না, আমার কোথাও ভুল হচ্ছে না। কথাটা শেষ করার আগেই এনামুল চোখের ইশারা পিছনে ঘুরতে বলল। পেছনে ঘুরে দিকে রাইসা সব কথা শুনে ফেলছে। ওর চোখে জল ছেয়ে গেছে, করুণ চোখে আমার দিকে তাকালো, হয়তো চোখের ভাষায় কিছু বলতে চাচ্ছে। কিন্তু এই মুহূর্তে ওর মুখ দেখেই আমার রাগ আরও বেড়ে গেল। কিছু না বলেই ওর হাত ধরে টেনে বাসা নিয়ে আসলাম। এনামুল অনেকবার বলছে আমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমি ওর কোনো কথা না শুনে জোর করে বাসায় নিয়ে আসলাম, রুমে নিয়ে। আপনি এতটা নিজ আমি কখনো ভাবি নাই। আমাকে কেন টাকালেন? আমার কথার উত্তর দিন। কেন এমন করলেন আমার সাথে? কেন টাকালেন আমাকে? বিয়ের আগে আমাকে বলতে পারতেন। এই সন্তান আপনার, আপনি ওর বাবা। লজ্জা করছে না এমন একটা বিষয়ে মিথ্যা বলতে? আমার উপর দোষ চাপাচ্ছেন? তারপর কে প্লটে পড়ে গেল। বিশ্বাস করুন, এই সন্তান আপনার। বিশ্বাস কি করে করবো বিশ্বাস? আর আপনার মতো এমন চরিত্রহীন মেয়েকে বিশ্বাস করবো আমি? আমাকে মারুন, কাটুন, আপনি যা ইচ্ছে করুন, কিন্তু প্লিজ আমার চরিত্রে কোনো দাগ লাগাবেন না। চরিত্র ভালো হলে ভালো বলবো, কিন্তু খারাপ হলে কি বলবো? আমি কসম করে বলছি, এই সন্তানের বাবা আপনি। সেই দিনের কথা মনে করুন। হ্যাঁ, আপনার সাথে আমার সব কিছু হয়েছিল, একটু মনে করুন। মনে করব? কি মনে করব? হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে আপনার সাথে বিয়ে হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমার কিছু হয়েছে। তাহলে এই বাচ্চা আমার উপরে কেন চাপাচ্ছে? আপনি সেই দিনের কথা কিচ্ছু মনে নেই? সেদিন কি কি হয়েছিল? আর একটা কথা বলবেন না? আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। চলে যান আমার সামনে থেকে। আপনার এই মুখ আমাকে আর দেখাবেন না, কখনো না। রাস্তায় কান্না ভেঙে পড়লো, ফ্লোরে বসে কান্না করছে। আমার কিছু না শুনে বাসা থেকে বের হয়ে গেলাম। এখন কোথায় যাব? তাই এনামলের বাসায় গেলাম। আজকে মনের সব কষ্ট বের করে দেব ওর বাসায় গিয়ে। কিরে, তুই এখন এখানে? রাইসা কোথায়? তুই আবার ওকে কিছু বলছিস নাকি? দেখ দোস্ত, আমি আবারও বলছি, তোর কোথাও ভুল হচ্ছে। আমি এখন তোর এইসব কথা শোনার জন্য আসিনি। আজকে আমি সব কষ্ট থেকে মুক্তি নিব। কি করবি তুই? নিজেকে শেষ করে ফেলবো আমি। পাগলামি করিস না, চল আগে ঠান্ডা হ, তারপর ঠান্ডা মাথায় ভেবে দেখ। রাত হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। এনামলকে দিয়ে ড্রিঙ্কস আনালাম। আজকে নিজে শেষ করে ফেলবো। কেন হচ্ছে আমার সাথে এমন? কি অন্যায় করেছে আমি? ড্রিঙ্কস করছি, চোখ জলে ভেসে যাচ্ছে। দোস্ত, একটা কথা বলি। হুম। আমি আবারও বলছি, তোর কোথাও ভুল হচ্ছে। না, আমার কোথাও ভুল হচ্ছে না। ভাবি এখন বাসায় একা, তুই বাসায় যাবি না? না, বাসায় যাব না। কি বলছিস তুই? হ্যাঁ, বাসা থেকে বের হওয়ার সময় বলে আসছি, ওই মুখ যেন আমি আর না দেখি। আচ্ছা, একটা কথা বলি, তুই একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখ। বল শুনি। আচ্ছা, তুই তো শিওর যে তোদের মাঝে কিছুই হয়নি? তোর মনে আছে একদিন তুই ড্রিঙ্কস করেছিলি? হ্যাঁ আছে, কেন? আচ্ছা বল তো, তারপরে তুই বাসায় কিভাবে পৌঁছালি? তুই আর আমি গিয়েছিলাম। কিন্তু ওই রাতের কথা তোর কি কি মনে আছে? মনে নেই তো, সেদিন এইখানে বসে গেছিলাম, তারপরে আর কিছু। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। আকাশ, আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছিস? না। ভালো করে মনে করে দেখ, ওই রাতে কি হয়েছিল। এমন তো নয় যে ওই রাতে নেশার ঘরে কিছু একটা
ওয়েট ওয়েট। তারপরে ওই রাতের কথা মনে করার চেষ্টা করি, কিন্তু তেমন কিছু মনে হচ্ছে না। ড্রিঙ্কস করেছি, একটু নেশা হয়ে গেল। তখন কেমন একটু একটু মনে হচ্ছিল সেই রাতের কথা। এনামুল, হ্যাঁ সেই রাতের কথা একটু একটু মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, মনে কর কি কি হয়েছিল। একটু একটু করে সব মনে পড়লো কী করেছিল সেই রাতে। তার মানে রাশি সত্যি বলছিল। আর কিছু না ভেবে দিলাম এক দৌড়। ছাদ থেকে নামার সময় পা ফসকে পড়ে গেলাম, আর মাথায় আঘাত পেয়ে কেটে গেল। বেশ রক্ত বেরোচ্ছে। এনামুল আমাকে তুলে দিল, আবার দৌড় দিলাম। এনামুলও আমার পিছনে দৌড়াচ্ছে আর ভাবছে, আমি কি করে ফেললাম, এত বড় অপরাধ করে ফেললাম। না জেনে ভুল বুঝে এতদিন আমি কত কষ্ট দিলাম রাইসাকে, আর আজকে আমি একই করলাম। এত বড় অপবাদ দিলাম ওর উপর। আমি কি করলাম, কি করে পারলাম আমি ওর গায়ে হাত তুলতে? কি করে এতটা অবহেলা করতে পারলাম আমি? এতটা কষ্ট দিলাম ওকে। এসব ভাবছি আর কান্না করে দৌড়াচ্ছি। এনামুলের বাসা থেকে আমার বাসা বেশ দূরে। এনামুল পিছনে গাড়ি নিয়ে আসলো আর আমাকে তুললো। পথ যেন আজ শেষ হচ্ছে না, এতটা দূর মনে হচ্ছে। আর ওইদিকে রাইসা ফ্লোরে বসে কান্না করছে আর আল্লাহকে বলছে, হে আল্লাহ, কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছ? কি অপরাধ আমার? আজ পর্যন্ত আমি ওর থেকে অবহেলা ছাড়া আর কিচ্ছু পাইনি। সব মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। যখন ভেবেছিলাম যে আজ হয়তো আমি সব ফিরে পেয়েছি, তারপরে আবার সব কেড়ে নিলে। আজ আমাকে এত বড় পরীক্ষায় কেন ফেললে? যাকে নিয়ে সারাটা জীবন বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই আমাকে চরিত্রহীন বলল। আমার মুখ আর দেখতে চাইলো না। আল্লাহ, তুমি বলে দাও, কি করব আমি? রক্ত তার নিজের গতিতে বেরিয়ে যাচ্ছে, শরীর আস্তে আস্তে অবশ হয়ে আসছে, চোখ লেগে আসছে, চোখ মেলে রাখতে পারছে না। তখনও রাইসার মন চাইছিল শেষবারের জন্য একটিবার আকাশকে দেখতে, কিন্তু এটা সম্ভব নয়। সে ভেবেই নিয়েছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, আর কিছুই দেখছে না। একসময় চোখ লেগে গেল আর মৃত্যুর দিকে ঢলে পড়ল রাইসা। তবুও সে একটিবারের জন্য শেষ দেখা দেখতে চায় আকাশকে। এমন সময় রাইসা অনুভব করে কেউ একজন চিৎকার দিয়ে রাইসা বলে ডাকছে আর পাগলের মতো জড়িয়ে ধরে কান্না করছে। কিন্তু রাইসার চোখ মেলে দেখার শক্তি নেই। তবে এইটুকু সে বুঝে নিয়েছে, এ আর কেউ নয়, ওর ভালোবাসার মানুষ আকাশ, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু বলার মতো সাহস নেই। রাইসার আর কিছুই মনে নেই। মৃত্যু তার দরজায় দাঁড়িয়ে আছে। এইদিকে আকাশ বাসায় এসে সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। দেখে খাটের উপর একটি চিরকুট, আর তখনই এনামুলের চিৎকার, আকাশ, রাইসা। আকাশ গিয়ে দেখে রাইসা নিজের হাতের শিরা কেটে ফেলেছে। আকাশের মাথায় এক চক্কর দেয়, নিজেকে সামলে নিয়ে হাউমাউ করে চিৎকার করে কান্না করে রাইসাকে জড়িয়ে ধরে আর বারবার ক্ষমা চাচ্ছে। এনামুল আকাশকে বলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে, আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে রাইসা নিস্তেজ হয়ে পড়ে। রাত তখন 12টা প্রায়। ডাক্তারগুলোও বেশি নেই। এনামুলের এক পরিচিত ডাক্তারকে আসার সময় ফোন করে হাসপাতালে যেতে বলে। আমরা পৌঁছানোর সাথেও ডাক্তার চলে আসেন। রাইসাকে নিয়ে দ্রুত ওটিতে নিয়ে যায় আর আকাশের মাথায় ব্যান্ডেজ করে দেয়। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে আসে আর বলেন দ্রুত 4 ব্যাগ রক্ত লাগবে। হাসপাতালের স্টকে 2 ব্যাগ ছিল, তাতে হবে না। সমস্যা হলো আকাশের রক্তের সাথে মিলছে না। এনামুল ওর এক ফ্রেন্ডকে জরুরি হাসপাতালে নিয়ে আসে আর তার থেকে রক্ত নেয়। 2 ব্যাগ আরও লাগবে। এত রাতে রক্তের ব্যবস্থা করা মুশকিল। 2 ব্যাগ দিতে দিতে বাকি ম্যানেজ হয়ে গেল। ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার রাইসার কি অবস্থা? দেখুন, ওনার শরীরের সব রক্তই প্রায় বেরিয়ে গিয়েছিল, তবে রোগীর অবস্থা এখন আগে থেকে কিছুটা ভালো। তবে এখনো কিছু ঠিক করে বলা যাচ্ছে না। আপনারা আল্লাহকে ডাকুন। উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম। জানি না আমাকে ক্ষমা করবেন কিনা। তখন এই চিঠির কথা মনে পড়লো, খুলিয়ে পড়তে শুরু করলাম। প্রিয় স্বামী, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে না বলি অনেক দূরে চলে যাওয়ার জন্য। শপথ করেছিলাম সারা জীবন একসাথে থাকার জন্য, সুখে দুঃখে পাশে থাকার জন্য, কিন্তু পারলাম না। খুব ভালোবাসি আমি আপনাকে। কোনো দিন কোনো ছেলের দিকে অন্য চোখে তাকাইনি, কারণ আমার সবটা জুড়ে ভালোবাসা আমার স্বামীর জন্য রেখেছিলাম। আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি চরিত্রহীন না, আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। সেই দিন আপনি ড্রিঙ্কস করে বাসায় আসেন,
তারপরে আপনার সব কষ্টের কথা আমাকে বলেন আর আমাকে আপন করে নিয়েছিলেন। ভেবেছিলাম এই ভালোবাসা দিয়েই আমি আপনাকে জয় করে নিব, আপনার সব ভুল ধারণা দূর করে দেব, নতুন করে ভালোবাসতে শেখাবো। কিন্তু আমি পারলাম না, হেরে গেছি আমি। জানেন, যখন আপনি আমাকে মারছিলেন তখন আমি একটুও কষ্ট পাইনি। কষ্ট তখন পেয়েছিলাম যখন বললেন এই সন্তান আপনার নয়, আপনি আর আমার মুখ দেখতে চান না। সত্যি বলছি, আমি আমার পেটের সন্তান আপনার ছিল, আমার অন্য কোনো সম্পর্ক ছিল না। আমি শুধু আপনাকেই ভালোবাসি। যখন এই চিঠিটা আপনি হাতে পাবেন তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, তবে একটা অপূর্ণতা থেকে গেল। আপনাকে আপনার সজ্ঞানে আপন করে পেলাম না। আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনার দেওয়া আমানত আমার সঙ্গে করে নিয়ে গেলাম। চেয়েছিলাম এই দুনিয়ার মুখ দেখাতে ওকে, কিন্তু আমি পারলাম না। আপনার দেওয়া আমানত আমি রক্ষা করতে পারলাম না। ক্ষমা করে দিন। ইতি, আপনার অবহেলিত রাইসা। চিঠিটা পড়ার পরে চোখের বাদ আর মানছে না, নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। কি করে পারলাম আমি এমন কাজ করতে? অন্ত হয়ে গেছিলাম আমি। নিজের সত্যিকারের ভালোবাসা আমি চিনতে পারলাম না। যে আমাকে এতটা ভালোবাসলো তাকে বিনিময়ে আমি কি দিলাম? শুধু অপমান আর অবহেলা। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো, ঘুরে থেকে এনামুল। জোরে তোরে কান্না করে দিলাম। আমি সত্যিকারের ভালোবাসা চিনতে পারি নাই রে। এতটা ভালোবাসা আমি কখনো দেখি নাই। জানি না আমাকে ক্ষমা করতে পারবে কিনা। এইভাবে ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। দেখ সকাল হলো প্রায়। বাইরে আলো ফুটে উঠছে। আস্তে আস্তে রাইসার কেবিনের দিকে পা বাড়লাম। ভিতরে গিয়ে দেখি নিস্তেজ হয়ে পড়ে আছে বেডে। পাশে গিয়ে বসলাম। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, হাতটা ধরে খেতে দিলাম। কিন্তু এই কান্না এখন রাইসা শুনতে পারছে না। একটু ভালোবাসার পাওয়ার জন্য কতটা পাগল ছিল, আর এখন কিছুই বলছে না, পড়ে আছে বেডে। বিকালের দিকে জ্ঞান পেল। চোখ মেলে তাকিয়ে দেখে আমি বসে আছি। এক পলক দেখে মাথাটা ঘুরে নিল অন্যদিকে। নিজেকে এখন কিছুতেই ক্ষমা করতে পারছি না। উঠে চলে আসতে যাবো তখনই হাতটা শক্ত হয়ে গেল আর আমার হাত ধরলো। পেছনে ফিরে দিকে রাইসার চোখে অশ্রু ছেয়ে আছে। এইটুকুতে হার মেনে নিলেন? ক্ষমা চাওয়ার যোগ্যতাও নেই আমার তোমার কাছে। কোন মুখে ক্ষমা চাইব? তাই বলে ফেলে চলে যাবেন? আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি কি কখনো বলেছি আপনি কোনো অপরাধ করেছেন? অবাক হয়ে গেলাম ওর কথায়। এত বড় অপরাধ করার পরও বলছে আমি কোনো দোষ করিনি। হাতে জোর করে ধরে বললাম, হবে কি আমার রাত্রির আম্মু? হবে কি আমার রাত জাগা চাঁদ দেখার সাথী? হবে কি আমার ভালোবাসার দুনিয়ার অংশীদার? পারবে কি ক্ষমা করতে আমায়? পারবে কি ক্ষমা করে আপন করে নিতে? না। কেন? শেষবারের মতো ক্ষমা করে দেখো। কখনো কষ্ট পেতে দিব না। মৃত্যুর আগ পর্যন্ত আমার ভালোবাসার সর্বোচ্চ সিংহাসনে বসিয়ে রাখবো আর ভালোবাসবো। না, হবে না। একবার ক্ষমা করেই দেখো, কখনো কষ্ট তোমার কাছেও আসতে দেব না। না, হবে না। পেছনে ঘুরে আবার চলে আসতে যাব, হাত ধরে টান আর সোজা অরবর। সারা জীবন এইটুকুতে হার মেনে নিচ্ছেন? সারা জীবন তাহলে আর কতটুকুই ভালোবাসবেন? বড়িয়ে রাখবো ভালোবাসার চাদরে। তাহলে পিছিয়ে হেঁটে যাচ্ছেন কেন? আপনার ভালোবাসার রঙে আমিও রঙিন হতে চাই। করবেন কি আপনার ভালোবাসার রঙে রঙিন? করবো তো। আমিও। এই কান্নাটা দুঃখের নয়, সুখের। জোর করে পাশে শুয়ে দিল আর জড়িয়ে নিল আমাকে। বুকে মাথাটা রেখে এক স্বস্তির নিঃশ্বাস ফেললো আমার বুকে। কথা দিচ্ছি খুব ভালোবাসবো সারা জীবন।